নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি বন্ধুর বাড়িতে আমাদের দ্বিতীয় দিনের গল্প। বুধবার সকালে সকাল সকাল উঠে ছাদে গেছি। যেখানেই যাই না কেন ছাদে যেতে আমার খুব ভালো লাগে। ছাদ থেকে চারপাশটা এত সুন্দর দেখা যায়। আজকেও সকালবেলায় প্রচুর মেঘ করে রয়েছে, বৃষ্টি এখনো আসেনি। ভোরের আলো আর মেঘের ছায়া দুটো মিলে একটা সুন্দর মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। খুব সুন্দর দেখতে লাগছে। পাড়া এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু তার মধ্যেও চারপাশ থেকে বিভিন্ন ধরনের সকালের যে আওয়াজ, পাখির ডাক, মুরগির ডাক, এই সমস্ত ভেসে আসছে, বেশ ভালোই লাগছে। আর এই বাড়িটিকে দেখে আমার কীরকম যেন একটা অদ্ভুত লাগছে, যে যেন একটা মাঝখানে দ্বীপের মধ্যে অবস্থান করছে। চারপাশের পরিবেশটা একবার দেখুন, চারপাশটা পুরো জলা জায়গা, কচু বন আর বিভিন্ন ধরনের আগাছা গজিয়ে রয়েছে, তার মধ্যিখানে একটি বাড়ি। আর ওই যে দূরে চকচক করছে যে জলটি, ওটি হচ্ছে রাস্তা। নিচে নেমে এসে দেখলাম বন্ধুরা বেশ নিজেরাই আজকে গানের আসর সাজিয়ে বসেছে। আজকে আর রয়ানি গান নেই, তাই নিজেরাই গান করছে। তারপরে আমি আর দলু গেলাম বাগানে ফুল তুলতে। আজকে দ্বিতীয় দিনের পুজো রয়েছে, সকালবেলায় বাসি পুজো। এত রকমের ফুল রয়েছে, তুলতেও কিন্তু খুব সুন্দর লাগে। শুধু চারপাশে জবা, অপরাজিতা, টগর, এই সমস্ত। দলু ফুল তুলছে আর আমি ক্যামেরা নিয়ে ঘুরছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, ঘুগনি, বোঁদে, মিষ্টি। ব্রেকফাস্টের পর স্নান করব। স্নান করে হাতে হাতে টুকটাক যদি পুজোর কোনো কাজে সাহায্য করতে হয় সেটুকু করে দেব। তারপর পুজোতে পার্টিসিপেট করব। তবে আজকেই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব। আজকের পুজো দেখানোর আগে কালকের সন্ধ্যা আরতির একটা ঝলক একটু দেখাই। ওটাও খুব সুন্দর ছিল। কালকে সন্ধ্যা আরতিটা তো আমি দেখাইনি, ভারী সুন্দর। সেই কথা আরতি করছিল আর আমরা সবাই করে দাঁড়িয়েছিলাম। শুরু হয়ে গেছে আজকে সকালের পুজো। আজকেও কালকে যে সমস্ত ফুল টুল দিয়ে মাকে সাজানো হয়েছিল সেগুলো কালকে রাত্রেবেলাতেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল। আজকে আবার সুন্দর করে নতুন ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে আর পুজো আয়োজনে অত কিছু নেই, ভোগ রান্নাও নেই, শুধু ফল মিষ্টি দিয়েই আজকের পুজো হবে। এরপর সারা বছর নিত্য পুজো চলবে। মা এখন থাকবেন 1 বছর ধরে। আবার আসছে বছর শ্রাবণ সংক্রান্তিতে বাৎসরিক পুজো এরকম ঘটা করে হবে। আজকে শুধু ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি। আরতি হয়ে যাওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তারপরে আমরা রওনা দেব আবার যে যার নিজের বাড়িতে। দুদিন অলরেডি অফিস কামাই করেছি, আগামীকাল থেকে আবার অফিসও করতে হবে। এবছর অন্যান্য বন্ধুরা আসেনি, তাদেরকে আমরা মিস করছিলাম। আশা করছি সামনের বছর আবার সবাই মিলে একসাথে আমরা একত্রিত হতে পারবো আনন্দ করার জন্য। অপূর্ব সুন্দর মাতৃমূর্তিখানি, মাকে মনে মনে ভালোভাবে প্রণাম জানিয়ে, প্রার্থনা জানিয়ে আমরা চললাম এবারে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। অবশ্য তার আগে প্রসাদটাও খেয়ে নিয়েছিলাম। আজকের মেনুতে ছিল
ভেজ বিরিয়ানি বা আলু বিরিয়ানি আর মাটন কষা, আর আমার জন্য ছিল কড়াই পনির আর ভেজ মাঞ্চুরিয়ান। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলোও ছিল সাথে। গতকাল মাংস খাওয়া যায়নি, পুজো ছিল বলে মাছ ছিল, আজকে মাংস। খাওয়া দাওয়ার পর আমরা 3:30 নাগাদ বেরোলাম। অটো স্ট্যান্ডে এসে আর এক বিপদ। অত জল টল ভেঙে অটো স্ট্যান্ডে এসে দলুর হঠাৎ মনে পড়লো যে ও মোবাইলটা সুমনের ঘরে রেখে দিয়ে চলে এসেছে। আবার তাকে পাঠানো হলো সেখান থেকে মোবাইল নিয়ে আসার জন্য। আমার তো এত রাগ হচ্ছিল যে আমি আর আমার পকেট থেকেই মোবাইল বের করতে ভুলে গেছিলাম। আবার সে ফিরে আসার পর বাসে উঠে তারপর শান্তি, কারণ আমাদের আবার টাইমলি ট্রেন ধরতে হবে। 5:45-এ শিরোমণি ধরবো বলে ঠিক করেছিলাম। সেটা যদি মিস করি কোনো কারণে তাহলে আবার ফেরাটা খুব অসুবিধাজনক হয়ে যাবে, সেই চিন্তাটা একটা কাজ করছিল। ময়দানের পাশ দিয়ে যেতে এত সুন্দর লাগছিল। মাঝখান থেকে উঁকি মারছিলেন ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়ামের সামনে সেই আইল্যান্ডটি ঝকঝকে পরিষ্কার। ওই রাস্তাটা চলে গেছে পার্ক স্ট্রিটের দিকে। একসময় এই রাস্তাতে হেঁটে হেঁটেই কত ঘুরেছি। 2003-2 সালের দিকে আমরা এখানে যখন কলকাতায় কাজ করতাম, বেশ কয়েক বছর সল্টলেকে ছিলাম। সেই সময় সুমন ছিল পার্ক স্ট্রিটে, আমি থাকতাম সল্টলেকে। প্রত্যেক উইকেন্ডে সুমনের কাছে আসতাম আর হেঁটে হেঁটেই আমরা প্রচুর জায়গা ঘুরে বেড়াতাম, রবীন্দ্র সদন, নন্দন চত্বর। সেসব দিনগুলো এখন অতীত। জানলা দিয়ে উঁকি মারছে কলকাতার সব থেকে উঁচু স্কাইস্ক্র্যাপার। শেষ পর্যন্ত বড়বাজার পেরিয়ে যখন হাওড়া ব্রিজে উঠলাম তখন প্রায় বিকেল 5টা। অস্তগামী সূর্যের আলোয় হাওড়া ব্রিজ একদম মায়াময়। চারপাশে সমস্ত মানুষ দৌড়চ্ছেন স্টেশনের দিকে, কেউ কেউ ফিরছেন বাড়ির দিকে। গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আর ভাবছি এবার আর গঙ্গা স্নানটা করা হলো না। এত কম সময় নিয়ে আসা হয়েছে আর তার মধ্যে এই বৃষ্টির উৎপাত, সেই নিয়ে গঙ্গা স্নানটা এবারে ডিউ রয়ে গেল। আবার অবাকও লাগছে যে মা গঙ্গা সেই কত দূর থেকে আসছেন, কোথায় গঙ্গোত্রী হিমবাহ আর কোথায় আমাদের এখানে কলকাতা পেরিয়ে গঙ্গাসাগর। এইসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে আমরা আবার 2 ভাগ হয়ে যাব। দলু চলে যাবে ইস্টার্ন রেলওয়ে দিয়ে চন্দননগর, আর আমি আর টুকাই চলে যাব মেদিনীপুর। ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে 5:45-এ হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ওইদিকে 21 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে গীতাঞ্জলি এক্সপ্রেস। এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের এই নিয়ে একটা আবার গল্প বলি। 4:50-এর পুরুলিয়া এক্সপ্রেস দাঁড়িয়েছিল 18 নম্বর প্ল্যাটফর্মে, আর 19 নম্বরে ছিল আমাদের শিরোমণি 5:45-এ। দেখা গেল 5:45-এ শিরোমণি ছেড়ে চলে এলো, কিন্তু পুরুলিয়া দাঁড়িয়েই থাকলো। আবার আমরা যখন মেদিনীপুরে গিয়ে পৌঁছলাম তারপরে পুরুলিয়া আমাদের পেছনে এলো। এইরকম এখন সাউথ ইস্টার্ন রেলওয়ের অবস্থা হয়েছে। ক্যামেরায় উঁকি মারছে এখন পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু টাওয়ারটি, যেটি বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে। এটি তৈরি হয়ে গেলে কিন্তু একবার এর ওপরে ওঠার খুব ইচ্ছে আছে আমার। দিনের আলো থাকতে থাকতেই পেরোচ্ছি সাঁতরাগাছি। সাঁতরাগাছিতেও একটি নতুন ব্রিজ আবার তৈরি হচ্ছে। এটা বাসের ব্রিজ না মেট্রোর ব্রিজ ঠিক বুঝতে পারা যাচ্ছে না এখনই। ট্রেনে ভিড়ও হয়েছে প্রচণ্ড, কারণ এই একটি ট্রেনই মোটামুটি নির্দিষ্ট টাইমে দেখি আমরা চলে। সেই জন্য বাগনান পর্যন্ত ভয়ঙ্কর একটা ভিড়ের চাপ থাকবে, তারপর আস্তে আস্তে ভিড়টা কমতে থাকবে। হাওড়া থেকে আদ্রা যাওয়ার জন্য এই শিরোমণি এক্সপ্রেস কিন্তু ছিল খুব সুন্দর একটি ট্রেন। আগে প্যাসেঞ্জার ছিল, কোভিডের পর থেকে হয়ে গেছে এক্সপ্রেস। বৃষ্টির মাথায় নিয়ে আমরা আবার মেদিনীপুরে নামলাম। মেদিনীপুরে যখন নামলাম তখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার গেছিলামও বৃষ্টি মাথায় করে, ফিরতেও হলো বৃষ্টি মাথায় করে। তবু 2 দিন খুব আনন্দে কাটলো বন্ধুদের সাথে। এই স্মৃতিটুকুই থাক। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।